সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা মানুষের শ্বেতরক্ত কণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগের লেকচারে আমরা মানুষের লোহিত কণিকা নিয়ে আলোচনা করেছি। মানুষের শ্বেতরক্ত কণিকা হচ্ছে মানুষের শরীরে একটি প্রতিরক্ষা বলয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ কারণে এই লেকচারটি অনেক লম্বা হবে। যেহেতু লেকচারটি অনেক বড় হয়ে যায়, এই কারণে আমরা এই লেকচারটিকে দুটি খণ্ডে বিভক্ত করেছি। আজকের এই লেকচারে আমি মানুষের শ্বেতরক্ত কণিকার যে লিম্ফোসাইট এবং মনোসাইট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করব। আশা করি পুরো লেকচার জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই লেকচারটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বিভিন্ন সমস্যার বিষয়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা পরবর্তীতে আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমাদের আজকে যে লেকচারের টপিকস আমরা সেখানে চলে যাই। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করব সেটি হচ্ছে শ্বেতরক্ত কণিকা, মানুষের শ্বেতরক্ত কণিকা। যেহেতু আমরা প্রথমেই বলেছি, যেহেতু আমাদের লেকচারটি অনেক বড় হবে, এই কারণে আজকে এই শ্বেতরক্ত কণিকার উপর প্রথম লেকচার হিসেবে আমি এখানে একটা কাউন্ট করেছি। আজকের যে বিষয়টি আমাদের পুরো লেকচার জুড়ে থাকবে সেখানে হচ্ছে এই বিষয়টি। এখানে আমরা প্রথমে আমি শ্বেতরক্ত কণিকার একটি ডায়াগ্রাম দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের আমরা আগেই বলেছি যে মানুষের যে অস্থিমজ্জার যে মেগাক্যারিওসাইট, লাল অস্থিমজ্জা যেটি আর কি, এখান থেকে কিন্তু মানুষের রক্ত উৎপন্ন হয়। ঠিক আছে, এবং এই মেগাক্যারিওসাইট কোষের কোন কোন অংশ থেকে রক্তের কোন কোন উপাদান উৎপন্ন হয়, এখানে এটির একটি ফ্লো চার্ট দেখানো হয়েছে। এই যে আমরা যদি এই যে ব্লাড স্টেম সেল যেটাকে বলি আমরা মেগাক্যারিওসাইট, মানুষের হাড়ের ভিতরে যে লাল অস্থিমজ্জা থাকে, এটিকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে একটি হচ্ছে মায়োলয়েড স্টেম সেল, একটা হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেল থেকে লিম্ফোসাইট উৎপন্ন হয় এবং মায়োলয়েড স্টেম সেল থেকে বিভিন্ন ধরনের নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল সেগুলো মানুষের যে নিউট্রোফিকা, তারপর হচ্ছে লোহিত রক্ত কণিকা, এগুলো উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এক নজরে সবকিছু বলে দিয়েছি। মূলত আমাদের আজকে পুরো আলোচনার একটা আউটলাইন কিন্তু হচ্ছে এটি। সেটি কিভাবে হয়, যেমন যেমন মায়োলয়েড যে স্টেম সেল রয়েছে, এখান থেকে মানুষের আরবিসি বা রেড ব্লাড সেল উৎপন্ন হয়, প্লেটলেটস, নিউট্রোফিল উৎপন্ন হয় এবং এখান থেকে মায়োলোব্লাস্ট নামক যে অংশটি রয়েছে, এখান থেকে গ্র্যানুলোসাইটের অর্থাৎ দানাদার শ্বেতরক্ত কণিকার ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল এগুলো উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এবং লিম্ফয়েড স্টেম সেল থেকে লিম্ফোসাইট উৎপন্ন হয়, এখান থেকে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল এগুলো উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের এই অংশগুলো উৎপন্ন হচ্ছে এই ব্লাড স্টেম সেলের এই অংশ থেকে আর কি। ঠিক আছে, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এটি হচ্ছে মূলত আজকের আলোচনা বিষয়, আমরা একদম বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি শ্বেতরক্ত কণিকার আরো বেশ কিছু অংশ দেখিয়েছি, যেগুলো নিয়ে আমরা শ্বেতরক্ত কণিকার পুরো লেকচার যদি থাকবে, সেগুলো হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল এগুলো। ঠিক আছে, এখানে আমরা শ্বেতরক্ত কণিকা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দানাদার শ্বেতরক্ত কণিকা, আর একটা হচ্ছে অদানাদার শ্বেতরক্ত কণিকা। দানাদার শ্বেতরক্ত কণিকা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এবং অদানাদার শ্বেতরক্ত কণিকা হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। ঠিক আছে, যদি এগুলো পরবর্তী আমার পুরো লেকচার জুড়ে থাকবে। এখানে আমি একটি আউটলাইন অবস্থা দেখিয়েছি। আমার পুরো লেকচারই যে আউটলাইন, এটি হচ্ছে এই এই ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের আজকের আলোচনা হচ্ছে শ্বেতরক্ত কণিকা। ঠিক আছে না? তাহলে আমরা প্রথমেই এখানে বলে নিই যে মানুষের যে ব্লাড কর্পাসল বা রক্ত কণিকা যেটা আর কি, যেটা রক্তরসের মধ্যে থাকে, এই তিনটি কণিকা রয়েছে, যেটা আমরা আগের লেকচারে বলেছি। মানুষের লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট, আরবিসি, এটা আপনারা দেখেছেন, গত লেকচারে আমি এটি দেখিয়েছি। এরপরে হচ্ছে শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট, এটার ছবিটা আপনারা আগে দেখিয়েছে, আপনারা দেখেছেন এর আগের স্লাইডে। এবং উচ্চতৃঘ থ্রম্বোসাইট, এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট, এখানে লিউকোসাইট কথাটি গ্রিক শব্দ লিউকোস বা বর্ণহীন, কাইটোস হচ্ছে কোষ, এখান থেকে এসেছে। ঠিক আছে, যেহেতু মানুষের শ্বেত রক্ত কণিকা হচ্ছে বর্ণহীন, শ্বেত কথার অর্থ হচ্ছে সাদা, বর্ণহীন, হ্যাঁ, এখান থেকে এই শব্দটি এসেছে। শ্বেত রক্ত কণিকার মধ্যে যে মেন অংশগুলো সেটি হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, ইউসিনোফিল এবং নিউট্রোফিল, এই বিষয়গুলো রয়েছে।
এটার মধ্যে গ্রানুলোসাইট এগ্রানুলোসাইট দুটি ভাগ রয়েছে, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, যেমন মানুষের পরিণত শ্বেত রক্তকণিকা অনিয়তাকার বড় নিউক্লিয়াস যুক্ত এবং হিমোগ্লোবিন বিহীন কোষ, যেহেতু বর্ণহীন। ঠিক আছে, এখানে আমি যে লেখাগুলো লিখেছি এগুলো গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছে তোমরা এই লেখাগুলো ভালোভাবে স্পষ্ট লক্ষ্য করবে আর কি। আমি অনেক কথাই বলবো এখানে, যেগুলো এই লেখার মধ্যে লেখার অংশ থাকবে না। ঠিক আছে, তবে তোমরা এই লেখাগুলোকেই ফলো করার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের মেডিকেলে যারা তোমার যারা সায়েন্সে পড়তেছো তাদের অবশ্যই উদ্দেশ্য আছে মেডিকেলে পড়ার। ঠিক আছে, মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই হয় আর কি। হ্যাঁ, সুতরাং তোমরা এই তথ্যগুলো খুব সতর্কভাবে লক্ষ্য করবে। তা শ্বেত রক্তকণিকার যে অন্যতম প্রধান কাজ সেটা হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়া, মানুষের শরীরে জীবাণু ভক্ষণ করা। আমি প্রথমেই বলেছি শ্বেত রক্তকণিকা মানুষের শরীরে স্বতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে, এবং তাদের মূল কাজই হচ্ছে মানুষের প্রতিরক্ষা বলয় সৃষ্টি করা। মানুষের শরীরে প্রতিরক্ষা বলয় কি, অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। ঠিক আছে, মানুষের শ্বেত রক্তকণিকা এটা নির্দিষ্ট কোনো আকার নেই, এরা হচ্ছে অনিয়তাকার, এবং এরা যে কোনো অবস্থায় পরিবর্তিত হতে পারে আর কি। অর্থাৎ এন্টিজেনের আকার যেমন হয় শ্বেত রক্তকণিকাও তাকে সেরকম ভাবে পরিবর্তন করে নিতে পারে আর কি। ঠিক আছে, এটা শ্বেত রক্তকণিকার একটি বিশেষ গুণ। ঠিক আছে, এটাকে অর্থাৎ অ্যান্টিজেনের আকার যেমন হবে অ্যান্টিবডি সেই ধরনের হবে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস প্রথমে গোল বা ডিম্বাকার থাকে, কিন্তু যখন এরা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এদের নিউক্লিয়াসের পরিমাণ ছোট হয়ে যায়। ঠিক আছে, বিশেষ করে লিম্ফোসাইট, মনোসাইট জাতীয় যে সমস্ত কোষগুলো রয়েছে, এবং গ্রানুলোসাইটের নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল যে কোষগুলো রয়েছে এদের নিউক্লিয়াস কিন্তু ছোট থাকে। লিম্ফোসাইটের নিউক্লিয়াস অনেক বড় থাকে, এই যে তোমরা পাশে চিত্রের ছবি দেখতে পাচ্ছ, লিম্ফোসাইটের নিউক্লিয়াস অনেক বড়, বাকি এদের নিউক্লিয়াস টেনে ছোট ছোট থাকে, এটা বৃক্ষের মতো দেখতে। ঠিক আছে, তার মানে ম্যাক্রোফেজ কোষগুলো যখন আস্তে আস্তে বড় হয় তখন নিউক্লিয়াস আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং এটা বৃক্ষের মতো ধারণ করে, এবং সাইটোপ্লাজমের চাপে এটা একদিকে সরে যায়। ঠিক আছে, এবং শ্বেত রক্তকণিকা সাধারণত মানুষের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা থাকে এগুলো থেকে আকারে অনেক বড় হয়, এবং এদের গড় বেশ আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, সাধারণত 7 থেকে 20 মাইক্রোমিটার পর্যন্ত এরা বৃদ্ধি পেতে পারে শ্বেত রক্তকণিকা। আচ্ছা, মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে প্রায় 4 থেকে 11,000 শ্বেত রক্তকণিকা থাকে, এবং এটি করে প্রায় 7,500টি শ্বেত রক্তকণিকা মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে পাওয়া যায়। ঠিক আছে, এই যে তোমরা হচ্ছে এই তথ্যগুলো কিন্তু মুখস্থ রাখবে, এগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় অথবা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও আসে। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবে, যদিও এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। ঠিক আছে, কিন্তু তোমাদের স্পেসিফিক একটি বইয়ের রেফারেন্স অনুযায়ী তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবং এই শ্বেত রক্তকণিকার পরিমাণে তারতম্য হতে পারে, শিশু এবং অসুস্থ মানুষের শরীরে এদের সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে একটি ছবি প্রদর্শন করেছি, আশা করি এই ছবিটির মাধ্যমে আমরা সবগুলোকে এই বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করবো আর কি। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এখানে আমরা বিভিন্ন ধরনের মানুষের শরীরে প্রতিরক্ষার যে কোষগুলো রয়েছে, যেগুলো মানুষের শরীরে প্রতিরক্ষা বলয় তৈরি করে আর কি, এখানে বিভিন্ন কোষ দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারিস, এগুলোর মধ্যে বিভিন্ন কোষ রয়েছে। এই যে পিঙ্ক কালারের আমরা বিভিন্ন ধরনের সেল দেখতেছি, এগুলোকে আমরা বলতেছি লিম্ফোসাইট। ঠিক আছে, তারপরে এই যে এটাকে বলতেছে প্লাজমা কোষ। প্লাজমা কোষ উৎপন্ন করে কে, মানুষের এই যে বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল, প্লাজমা কোষ উৎপন্ন করে, এগুলো মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা বলয় সৃষ্টি করে থাকে। ঠিক আছে, এই যে প্লাজমা কোষ। তারপরে এই যে সবুজ বর্ণের অংশটি হচ্ছে নিউট্রোফিল, এটা হচ্ছে ম্যাক্রোফেজ কোষ বা মনোসাইট কোষ, পরিণত মনোসাইট কোষ। রেটিকুলার সেল, এটা মানুষের প্রতিরক্ষা বলয়ের একটি অন্যতম কোষ। মাস্ট সেল থাকে, মাস্ট সেল থেকে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয়, যেগুলো সরাসরি বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে এরা অ্যাকশনে যায়। তারপর ডেনড্রাইটিক সেল থাকে বিভিন্ন ধরনের, এগুলো বিভিন্ন ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে থাকে। সুতরাং আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষের যে প্রতিরক্ষার যে অস্ত্র এগুলো আর কি, অর্থাৎ প্রতিরক্ষা সেল। এর মধ্যে আমরা দেখো আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সেলের মধ্যে আমরা লিম্ফোসাইটের দেখতেছি সংখ্যায় বেশি অনেক। এখানে কতগুলো লিম্ফোসাইট, সেই তুলনায় একটি মাত্র ম্যাক্রোফেজ, মানে এটা জাস্ট একটা স্যাম্পল দেখানো হয়েছে। তার মানে হচ্ছে মানুষের রক্তের মধ্যে লিম্ফোসাইটের পরিমাণ সবচেয়ে বেশি, অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে। এরপরে সেই তুলনায় নিউট্রোফিল, ইউসিনোফিল, প্লাজমা কোষ, মাস্ট কোষ, রেটিকুলার কোষ এগুলো থাকে আর কি। ঠিক আছে, আমরা আজকের এই আলোচনায় মানুষের রক্তে যে বিভিন্ন ধরনের কোষগুলো থাকে, সম্ভবত রেটিকুলার সেল এবং ডেনড্রাইটিক সেল, এই দুইটি ছাড়া বাকি সবগুলো নিয়ে আলোচনা করবো। এই যে ডেনড্রাইটিক সেল যেটি, এটা ম্যাক্রোফেজ কোষের একটি বিশেষ অবস্থা। এই ম্যাক্রোফেজ কোষটি হচ্ছে এমন একটি কোষ
যে কোষটি বিভিন্ন আকার আকৃতি ধারণ করে থাকে, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা জীবাণুকে ভক্ষণ করার জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে এবং বিভিন্ন আকার হয় আর কি, এবং বিভিন্ন আকৃতি হয়ে মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা কাজে সে অংশগ্রহণ করে থাকে। আমরা পরবর্তীতে একটি ছবি দেখাবো আর কি, স্লাইডের লাস্টের দিকে, তখন আশা করি বিষয়টি বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আমি যে গ্রানুলোসাইটের একটি ছবি প্রদর্শন করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অদানাদার শ্বেত রক্তকণিকা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট, এবং দানাদার হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। যদি কথাটি আমি আগে বলে ফেলেছি, এখানে আমরা বিষয়গুলো উল্লেখ করবো আর কি, যে মানুষের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 6:1, অর্থাৎ শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার যে অনুপাত সেটা হচ্ছে 6:1। ঠিক আছে, আগের বইতে 7:1 ছিল আর কি। ঠিক আছে, মানে এরকম হবে আর কি প্রতি ঘন মিলিলিটার রক্তে। এবং শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস প্রোটিন সমৃদ্ধ। শ্বেত রক্তকণিকা অবশ্যই তাদের নিউক্লিয়াস থাকে। মানুষের রক্তের একমাত্র উপাদান যাদের নিউক্লিয়াস থাকে সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এবং এরা গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, এসকর্বিক অ্যাসিড এবং বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম বহন করে থাকে শ্বেত রক্তকণিকা। আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকা দুই রকমের হয়ে থাকে, আমি যেটি অনেক আগেই বলেছি, প্রথম থেকে বলে আসতেছি, এই যে গ্রানুলোসাইট এবং এগ্রানুলোসাইট। তাহলে অদানাদার কারা? লিম্ফোসাইট, মনোসাইট মনে রাখতে হবে, এবং দানাদার হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আমরা মূলত এই কোষগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই আসি হচ্ছে অদানাদার বা স্বচ্ছ বড় নিউক্লিয়াস যুক্ত যে সমস্ত শ্বেত রক্তকণিকাগুলো রয়েছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে অদানাদার বা এগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা বা অদানাদার শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এদের নিউক্লিয়াস অবশ্যই অনেক বড় থাকবে। অদানাদার যেগুলো থাকবে আর এদের নিউক্লিয়াস বড় থাকবে, এবং নিউক্লিয়াস, এবং এরা হচ্ছে দানাহীন, স্বচ্ছ। ঠিক আছে, এরা হচ্ছে নিউক্লিয়াস, আমি প্রথমে বলেছি লিম্ফোসাইট এবং মনোসাইট। আর গ্রানুলোসাইট হচ্ছে এরা হচ্ছে দানাদার, এবং এদের নিউক্লিয়াস থাকে ছোট আর কি। তোমরা এখানে ছবিটি বিষয়টি বুঝতে পারতেছো। ঠিক আছে, এই যে এদের নিউক্লিয়াস গুলো মোটামুটি তুলনামূলক অনেক বড়, এবং এদের নিউক্লিয়াসটি তুলনামূলক ছোট। আচ্ছা, আমরা প্রথমে এখন আলোচনায় আসি হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট। আচ্ছা, তাহলে লিম্ফোসাইটের উৎপত্তি কোথা থেকে? লিম্ফোসাইটের উৎপত্তি হচ্ছে লসিয়া গ্রন্থি, প্লিহা, থাইমাস, ক্ষুদ্রান্তের লসিকা টিস্যু থেকে এদের উৎপত্তি। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইন্টারমিডিয়েটের এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এই প্রশ্নের পরীক্ষা আসে যে লিম্ফোসাইটের উৎপত্তি কোথা থেকে। লিম্ফোসাইটের উৎপত্তি শুধুমাত্র এই যে এই বিভিন্ন অংশগুলো থেকে লিম্ফোসাইট উৎপন্ন হয়ে থাকে, মানুষের অ্যান্টিবডি উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, আর মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এগুলোর উৎপত্তি মোটামুটি মানুষের যে লোহিত অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে উৎপত্তি হয়। ঠিক আছে, এবং এই লিম্ফোসাইট গুলো কিন্তু মানুষের শরীরে অনেকদিন পর্যন্ত থাকে আর কি। এখানে 100 থেকে 120 দিনের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আসলে এই তথ্যগুলো তোমরা এটা মনে রাখবে, এটা গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে এই তথ্যগুলো এইভাবেই দেওয়া আছে আর কি। বিভিন্ন বইতে বিভিন্ন, কিন্তু আসলে মানুষের যে অ্যান্টিবডি এটা বহু বছর আজীবন সুরক্ষা দিয়ে যায় আর কি। ঠিক আছে, মেমোরি সেল গুলো উৎপন্ন হয়ে থাকে আর কি। এগুলো বিভিন্ন বই অনুযায়ী এগুলো ভেরি করে, এবং তথ্যেরও অনেক পরিবর্তন হয়েছে আর কি। আগে যেটা ছিল এখন তথ্য পরিবর্তন হয়েছে। কিন্তু তোমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছে এরা কিন্তু এইগুলো বাসায় মনে রাখবে আর কি। এটাই কিন্তু পরীক্ষা এইভাবে আসবে ভর্তি পরীক্ষা। ঠিক আছে, লিম্ফোসাইট গুলো হচ্ছে সমসত্ব এবং খাড়া শক্ত সাইটোপ্লাজমের পাতলা স্তরে আবৃত বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা আর কি। কণিকা গুলো আসলে ছোট, কিন্তু নিউক্লিয়াস থাকে তুলনামূলক অনেক বড়, এবং এদের সাইটোপ্লাজমের স্তরটা থাকে অনেকটা পাতলা আর কি। ঠিক আছে, এগুলো কৈশিক নালী থেকে যোজক টিস্যুর দিকে অভিযাত্রী হয় আর কি। মানে এগুলো কৈশিক নালী থেকে ওইদিকে উৎপত্তি লাভ করে, এবং ওখান থেকেই তারা হচ্ছে এসে টিস্যুর বিভিন্ন জায়গায় এসে এরা অবস্থান নেয়। তাহলে এই যে লিম্ফোসাইট গুলো হচ্ছে দুই ধরনের, একটা বড় লিম্ফোসাইট, ছোট লিম্ফোসাইট রয়েছে আর কি। বিভিন্ন ধরনের লিম্ফোসাইট তৈরি হয়। ঠিক আছে, এদের মধ্যে বড় গুলোর বেশ সাধারণত 12 মাইক্রোমিটার, ছোট গুলোর বেশ হচ্ছে 7.5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে যে মনোসাইট গুলো রয়েছে এগুলো বিপুল সাইটোপ্লাজম, এদের নিউক্লিয়াস তুলনামূলক ছোট থাকে, তবে দেখতে অনেকটা বৃক্কাকার, অর্থাৎ মানুষের কিডনির মতো আর কি। আমি এর আগের ছবিটি তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো, অথবা ভিডিওটি একটু পিছন দিক দিয়ে তোমরা ছবিগুলো দেখে আসো। ঠিক আছে, বৃক্কের মতো দেখতে অনেকটা। আচ্ছা, তো শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান দুইটি উপাদান যেখান থেকে মানুষের অ্যান্টিবডি উৎপন্ন হয়, দুইটি উপাদান থেকে, সেটি হচ্ছে টি কোষ এবং একটি হচ্ছে বি কোষ। আমরা এখানে একটি ছবি দেখিয়েছি টি কোষ, এই যে হচ্ছে টি সেল, এবং আরেকটা হচ্ছে বি সেল, একটা হলুদ বর্ণের, আরেকটা হচ্ছে গ্রিনিশ, ব্লুইশ গ্রিনিশ, মানে দুই ধরনের মিশ্রণ থাকে আর কি। অর্থাৎ এই দুই ধরনের কোষ থেকে মানুষের শরীরে যত ধরনের অ্যান্টিবডি রয়েছে এগুলো উৎপন্ন হয়ে থাকে।
তাহলে আমরা একটু প্রথমে আলোচনায় আসি যে টি কোষ বা টি লিম্ফোসাইট এর কাজ কি। টি লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে এটি মানুষের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে, অর্থাৎ মানুষের শরীরে যে জীবাণু ঢুকছে এটা প্রথমে সবার আগে জানান দেয় হচ্ছে টি সেল, এবং এদের মধ্যে কিছু কিছু অ্যান্টিবডি আছে সরাসরি এরা সেই জীবাণুর বিরুদ্ধে বা জীবাণুকে সরাসরি আক্রমণ করে বসে। ঠিক আছে, এরপরে হচ্ছে বি কোষ। এখানে বি কোষ সাধারণত দুই ধরনের হয়, আমরা আগেই বলেছি প্লাজমা কোষ এবং এরা মেমোরি সেল তৈরি করে থাকে। এখন আমি এখানে একটু কথা বলি দেখে, এখানে প্লাজমা কোষ থেকে মূলত অ্যান্টিবডি গুলো উৎপন্ন হয় যেগুলো সরাসরি জীবাণুর বিরুদ্ধে যায়। মেমোরি কোষের কাজ কি? মেমোরি কোষের প্রধান কাজ হচ্ছে স্মৃতি কোষ, অর্থাৎ মানুষের শরীরের মধ্যে আজীবন একটি সুরক্ষা বলয় তৈরি করে। মানুষের এই জিনিসটা যদি আমি একটু আপনাদের বলি, যেমন আমরা যে সাধারণত টিকা নেই, টিকা কেন নেই? টিকা তো সাধারণত কোনো নির্দিষ্ট ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আমরা টিকা নেই না। টিকা কখন নেওয়া হয়? যখন ওই নির্দিষ্ট ভাইরাস মানুষের শরীরে না থাকে, তখন ওই নির্দিষ্ট ভাইরাসকে মানুষের শরীরে পুশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ তার যে সংক্রমণ রিসিপ্টরটাকে নষ্ট করে দিয়ে মানে তার একটা স্যাম্পল মানুষের শরীরে প্রবেশ করানো হয়, যাতে ওই জীবাণুর বিরুদ্ধে একটি মেমোরি সেল উৎপন্ন হয়ে থাকে। পরবর্তীতে ওই নির্দিষ্ট জীবাণু যদি শরীরে প্রবেশ করে তাহলে মেমোরি সেল সরাসরি তাকে মানুষের শরীরে ঢুকতে বাধা দিবে, তবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, অথবা অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে তাকে ধ্বংস করবে। অ্যান্টিবডি বিভিন্ন ভাবে রিয়াকশন করে অ্যান্টিজেনের প্রতি। আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন নিয়ে আলোচনা করব মানুষের ইমিউন সিস্টেমে। ঠিক আছে, তাহলে মেমোরি সেলটা আশা করি আমি বুঝাইতে পেরেছি, বুঝতে পেরেছো তোমরা? তাহলে মেমোরি সেলের কাজ কি? মেমোরি সেল হচ্ছে সাধারণত মানুষের স্মৃতি কোষ হিসাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে আজীবন একটি সুরক্ষা বলয় তৈরি করে রাখে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি টি সেল এবং বি সেলের অ্যাকশনের কথা বলেছি যে মানে বি সেল সাধারণত মানে একটা কোষকে অ্যাটাক করে, ইনভেডরকে অ্যাটাক করে, এবং আর টি সেল হচ্ছে ডাইরেক্ট ইনফেক্টেড করে ফেলে একটা সেলকে, বাইরের বহিরাগত। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, বি কোষ বা বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে যা জীবাণুকে ধ্বংস করে, যেটা টি সেলও করে। ঠিক আছে, এবং বি লিম্ফোসাইটের একটি সাব সেক্টর হচ্ছে প্লাজমা কোষ, যেটার সঙ্গে প্লাজমা সেল বলা হয়। এরা বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে যেটা জীবাণুর বিরুদ্ধে অ্যাকশনে যায়, এবং প্রয়োজনে প্রত্যেক প্লাজমা কোষ থেকে প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি তৈরি করতে পারে। এক একটা প্লাজমা কোষ প্রতি সেকেন্ডে কয়েক হাজারের মতো অ্যান্টিবডি মানুষের রক্তে রিলিজ করতে পারে যখন সে জীবাণু দ্বারা ইনফেক্টেড হয়। মানব দেহে প্রায় প্রতি মিলিয়ন বা মানব দেহে প্রায় এই প্রতি মিলিলিটার রক্তে প্রায় 100 মানুষের সারা শরীরে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটির উপরে অ্যান্টিবডি থাকতে পারে, এবং প্রতি ঘন মিলিলিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 1500 থেকে প্রায় 2700টি হতে পারে আর প্রতি ঘন মিলিলিটার রক্তে। ঠিক আছে, আচ্ছা, জায়গা কি? টি কোষের উৎপত্তি হচ্ছে থাইমাস থেকে, এবং টি কোষের উৎপত্তি হচ্ছে বন মেরু বা অস্থিমজ্জা থেকে সৃষ্ট লসিকা বাহিকার মাধ্যমে থাইমাস, লসিকা, পর্ব, প্লীহা এবং হৃৎপিণ্ডের কাছাকাছি এসে মানুষের সংবহন তন্ত্রে পৌঁছায়, এবং এই টি কোষ বি কোষ উভয় কোষেই এরা হচ্ছে মেমোরি কোষ উৎপাদনে অংশগ্রহণ করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনায় আসবো সেটা হচ্ছে ম্যাক্রোফেজ কোষ বা মনোসাইট। ঠিক আছে, এটি হচ্ছে বর্ণহীন এবং পদানাদার শ্বেতরক্ত কণিকা। ঠিক আছে, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ম্যাক্রোফেজ কোষ বা মনোসাইট, এবং আরেকটি হচ্ছে ম্যাক্রোফেজ কোষ। ম্যাক্রোফেজ কোষগুলো হচ্ছে এমন এক ধরনের কোষ যে কোষগুলো ওরা নিজেরা এক একটি সেল, এবং এদের নিজস্ব নিউক্লিয়াস থাকে। এরপরে বিভিন্ন ধরনের লাইসোজাইম লাইসোসোম থাকে, গোলগি বডি থাকে, মানে একটা কোষের যা থাকা প্রয়োজন তার সবগুলো উপাদানই থাকে আর কি, অর্থাৎ জীবন্ত একটি কোষ মানুষের শরীরের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্রোফেজ কোষ, এবং এই ম্যাক্রোফেজ কোষের ভেরিয়েশন কিন্তু অনেক, এবং সে কিন্তু এই ম্যাক্রোফেজ কোষগুলো কিন্তু বিভিন্ন মানুষের শরীরে প্রতিরক্ষা বলয়ের জন্য বিভিন্ন আকার আকৃতি ধারণ করে এবং বিভিন্ন কাজে সে নিয়োজিত থাকে। প্রথমে তো এটি স্টেম কোষ থেকে মনোসাইট হিসেবে বের হয়, এর পরবর্তীতে এটি কিন্তু মানে বিভিন্ন আকার আকৃতি ধারণ করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে। পরবর্তীতে আমি এরকম একটি ডায়াগ্রাম আপনাদের দেখাবো। ঠিক আছে, আচ্ছা, মনোসাইট। মনোসাইট কোষ হচ্ছে এটি বৃক্কাকার এবং দানাবিহীন সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেতরক্ত কণিকা, এবং প্রতি ঘন মিলিলিটার রক্তে এর সংখ্যা হচ্ছে 300 থেকে 800টি। এটি গাজী আজমল স্যারের বই রয়েছে, এটি কিন্তু বিভিন্ন বইতে এর সংখ্যাটা ভেরি করে, এবং গাজী আজমল স্যারের পুরাতন বইগুলোর মধ্যেও এর মানে এই সংখ্যাটার মধ্যে যথেষ্ট তারতম্য রয়েছে এখানে। ঠিক আছে, সুতরাং এই তথ্যগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। তোমরা যারা মেডিকেলে পড়বে এরা কিন্তু এই সংখ্যাগুলোকে একটা বই ঘেটে যদি তোমরা একটা নোট তৈরি করে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, তবে মানুষের মানে
শ্বেতরক্ত কণিকা আসলে মানুষের শরীরে কতদিন বেঁচে থাকে, ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে, এবং এটা আসলে প্রকৃত অবস্থা কিন্তু বিজ্ঞানীরা এখানে বের করতে পারে না। শ্বেতরক্ত কণিকা দীর্ঘদিন পর্যন্ত মানুষের শরীরে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। যে মানুষের দেহের মোট শ্বেতরক্ত কণিকার 2 থেকে 8% হচ্ছে মনোসাইট, এটা গাজী আজমাল স্যারের বইতে এইভাবে রয়েছে, ঠিক আছে। এই তথ্যগুলো তোমরা আহ খুব সতর্কতার সহিত লক্ষ্য করবে। আচ্ছা, মানুষের অস্থিমজ্জা স্টেম কোষ থেকে এরা উৎপন্ন হয়ে প্রায় 10 থেকে 20 ঘন্টা রক্ত সংবহিত হওয়ার পর এটা কৈশিক জালিকা প্রাচীরের ভেতর দিয়ে টিস্যুতে প্রবেশ করে, এবং সেখান থেকে পুষ্টি পদার্থ শোষণ করে ফুলতে থাকে, এবং 5 গুণ বড় হয়ে প্রায় 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত এরা বড় হতে পারে আর কি, শ্বেত রক্তকণিকা। এবং পরিণত এই মনোসাইট কোষকে সাধারণত ম্যাক্রোফেজ কোষ বলে। কিছু ম্যাক্রোফেজ সারা শরীরে পরিভ্রমণ করে এবং অন্যগুলো স্থায়ীভাবে নির্দিষ্ট টিস্যুতে, যেমন ফুসফুস, যকৃত, বৃক্ক, যোজক টিস্যু, মস্তিষ্ক, গ্রন্থি, প্লীহায় এসে অবস্থান করে। অর্থাৎ মানুষের শরীরে যত ধরনের ম্যাক্রোফেজ কোষ উৎপন্ন হয় তার কিছু অংশ সারা শরীরে অল টাইম এরা হচ্ছে মানুষের প্রতিরক্ষা মানে মনিটর করে আর কি, অর্থাৎ বিভিন্ন ধরনের জীবাণুকে বিরুদ্ধে সে অ্যাকশনে যাওয়ায় সে রেডি থাকে। এবং কিছু অংশ মানুষের কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্গে এসে এরা স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করে, এবং ওই সমস্ত অঙ্গগুলোকে বিভিন্ন ধরনের জীবাণুর বিরুদ্ধে আহ, আহ, বিভিন্ন ধরনের জীবাণুর বিরুদ্ধে এরা প্রতিরক্ষা বলয় সৃষ্টি করে রাখে। প্রয়োজনে এসব ম্যাক্রোফেজ কোষ 40 মাইক্রোমিটার/মিনিট গতিতে ঘনপথীয় চলনের সাহায্যে স্থানান্তরিত হয়, এবং বেশ কয়েক মাস পর্যন্ত এরা জীবিত থাকতে পারে। অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যদি এরা বসবাস করে, এরা প্রয়োজন অনুসারে ওই ঘনপথ চলনের মাধ্যমে এরা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে এসে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে এরা হচ্ছে অ্যাকশনে যায়, ঠিক আছে। তাহলে ম্যাক্রোফেজ কোষগুলোর অবস্থা তোমরা বুঝতে পারতেছো যে তারা আসলে কিভাবে মানুষের শরীরে একটি মানে অতন্ত্র একটি প্রতিরক্ষা বলয় সৃষ্টি করে থাকে। এবং এরা 40 মাইক্রোমিটার/মিনিট গতিতে এরা ঘনপথীয় চলনের মাধ্যমে এসে জীবাণুর বিরুদ্ধে তারা অ্যাকশনে নেয়, ঠিক আছে। আমরা পরবর্তীতে এটা একটা ভিডিও দেখাবো আর কি, যে ম্যাক্রোফেজ কোষগুলো কিভাবে এসে জীবাণুকে তারা ভক্ষণ করে। আচ্ছা, এখানে আমি যে ছবিটি দেখিয়েছি যে কিভাবে ম্যাক্রোফেজ কোষ মানুষ ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে আর কি, তোমরা এই ছবিটি এখানে আঁকানোর চেষ্টা করবে, খুব সহজ একটি ছবি। এবং অনেক সময় দেখা যায় যে বলার চেয়ে ছবির মাধ্যমে বোঝানোটা অনেক সহজ হয়। যেমন এই যে এটি একটি লাল বর্ণের ব্যাকটেরিয়া, লাল মানে লাল বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং এখানে রিসিপ্টর থাকে, এই রিসিপ্টরের মাধ্যমে সে এই যে ঘনপথীর মাধ্যমে একটি কোল অংশ তৈরি করে। এরপরে একটি ফেগোসোম গহ্বর থাকে। ব্যাকটেরিয়াকে এই যে তাদের এই যে ঘনপথীয়র মাধ্যমে এটাকে ব্যাকটেরিয়াকে গ্রাস করে তার কোষের সেলের ভিতরে নিয়ে আসে, এরপর ফেগোসোমে পাঠায়। ফেগোসোম লাইসোজোম এনজাইম এখান থেকে এক ধরনের হরমোন ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে, যেটার মাধ্যমে এই যে ভিতরে যে ব্যাকটেরিয়াটি রয়েছে এটি বিদীর্ণ হয়ে যায়, যে লাল বর্ণের অংশটি বিদীর্ণ হয়ে এরকম একটি হচ্ছে একটি অবস্থায় পরিণত হয়। এবং এখান থেকে পরবর্তীতে এরা এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে তাদের যে বিভিন্ন ধরনের অপাচ্য অংশটা এটা বাইরে বের করে দেয়, ঠিক আছে। মূলত এইভাবেই ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ভক্ষণ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্রোফেজ দেহে প্রবিষ্ট বিজাতীয় পদার্থের প্রতি ইউনিটে সাড়া দানে মূল ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরা মূলত ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, প্রথম কাজে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে থাকে। এবং এক একটি ম্যাক্রোফেজ কোষ প্রায় 100টির মতো ব্যাকটেরিয়াকে গ্রাস করে, এবং কখনো কখনো লোহিত রক্তকণিকা, ছত্রাক, ম্যালেরিয়া জীবাণুর মতো বড় কণিকা গুলোকে তারা খেয়ে ফেলে। মানুষের লোহিত রক্তকণিকাকেও কিন্তু তারা খেয়ে ফেলে অবশ্য, ঠিক আছে। ম্যাক্রোফেজ কোষ এসব পদার্থ গ্রহণ বা পরিপাক শেষে অপাচ্য অংশ বহিষ্করণের পরেও অনেক সময় জীবিত থাকে, এবং প্রায় 1 মাস পর্যন্ত এরা জীবিত থাকতে পারে, ঠিক আছে। এখানে তো 1 মাস আমি বললাম না যে এখানে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে যে ম্যাক্রোফেজ কোষগুলো কতদিন পর্যন্ত জীবিত থাকে, এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। গাজী আজমল স্যারের বই আগের বইটাতে ঠিক এরকম তথ্য ছিল আর কি। এখন নতুন বইয়ের মধ্যে দেখা যায় যে 2 থেকে 5 দিন ম্যাক্রোফেজ কোষের মানে তার যে আয়ুষ্কাল বলা হয়েছে, ঠিক আছে। সুতরাং তোমরা আপাতত এটা মনে রাখতে হবে, কিন্তু মানুষের শ্বেতরক্ত কণিকা বহুদিন পর্যন্ত মানুষের শরীরে টিকে থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক তথ্য, এবং তাদের আসলে প্রকৃত আয়ুষ্কাল কত এটা এখনো বিজ্ঞানীরা এটা বের করতে পারে না। আচ্ছা, এরপর সাইটোকাইনিন নামক এক ধরনের বার্তা বাহক ক্ষরণের মাধ্যমে, সাইটোকাইনিনের মাধ্যমে ম্যাক্রোফেজ, কিছু কিছু ম্যাক্রোফেজ কোষ আছে, এরা মানুষের শরীরে কোষের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে এরা অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ ইনফেক্টেড সেল যখন হয় তখন তো মানুষের নির্দিষ্ট শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গে ক্ষতের সৃষ্টি হয়, এবং এই ক্ষতটাকেও কিন্তু মানে ম্যাক্রোফেজ কোষের একটা এই যে সাইটোকাইনিন নামক এক ধরনের হরমোন রয়েছে ম্যাক্রোফেজ কোষের ভিতরে থাকে, এবং এই হরমোন ক্ষরণের মাধ্যমে, এই রাসায়নিক হরমোনের ক্ষরণের মাধ্যমে সেই
কোষের ভিতরে যে ক্ষত স্থান রয়েছে সেটা এটা ক্ষত স্থানটাকে সে ঠিক করে দেয় আর কি। আচ্ছা, যাক আর কি, এখানে আমি একটা ছবি দেখিয়েছি, আমি এই ছবি বিস্তারিত আলোচনায় যাব না আর কি। আমি জাস্ট এখানে এই ছবিটা এখানে দেখিয়েছি যাতে আমি পরবর্তীতে আহ, আহ, প্রয়োজনে তোমরা যদি জানতে চাও আমি এটার উপর একটি লেকচার তৈরি করব। আর এই মানুষের ইমিউন সিস্টেম সম্পর্কে যখন আমি আলোচনায় আসবো তখন এগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। ঠিক আছে, আমি সেখানে আলোচনা করবো, যেহেতু লেকচারটি অনেক বড় হয়ে গেছে। এখানে জাস্ট আমি বলতেছি যে যখন একটি কোষ স্টেম কোষ থেকে মনোসাইট উৎপন্ন হয়, তখন উৎপন্ন হওয়ার পর এই যে দেখো তোমরা যেখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব হচ্ছে ম্যাক্রোফেজ কোষ, এবং সে এক একটি চরিত্র ধারণ করে মানুষের ইমিউন সিস্টেমে এক এক ধরনের কাজ সম্পন্ন করে থাকে। ঠিক আছে, ম্যাক্রোফেজ আমি এই চিত্র নিয়ে আমি পরবর্তীতে ইমিউন সিস্টেম বিস্তারিত আলোচনা করবো এই অধ্যায়ে আর কি, তোমরা ওখানে এটা দেখবে আর কি। আচ্ছা, এখানে আমরা একটা ভিডিও ক্লিপ দেখি আর কি। তোমরা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছ, এখানে এই যে হলুদ বর্ণের যে অংশগুলো দেখতেছে এগুলো কিন্তু অ্যান্টিবডি, যে ওয়াই আকৃতি, এই অ্যান্টিবডি ভাইরাসের নির্দিষ্ট রিসিপ্টরের মধ্যে প্রবেশ করে একে আক্রমণ করে এই ভাইরাসকে ধ্বংস করে আর কি। এই অ্যান্টিবডি গুলো, এটা হচ্ছে একটা ভাইরাস, অ্যান্টিবডি গুলো তার চারপাশে ঘুরতে থাকে এবং নির্দিষ্ট অ্যান্টিবডি এসে এটার উপরে অ্যাটাক করে আর কি, এই ভাইরাসকে ধ্বংস করে। ঠিক আছে, এটা লিম্ফোসাইটের ক্ষেত্রে বললাম। আর এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছে যে ম্যাক্রোফেজ কোষ, এই যে সবুজ বর্ণের যে অংশগুলো দেখতেছো এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে ম্যাক্রোফেজ কোষ চলে আসছে, এই যে ক্ষণপদীয় চলনের মাধ্যমে সেই যে গতিতে এসে নির্দিষ্ট অংশ দিকে এসে ব্যাকটেরিয়া গুলোকে এভাবে ক্রাশ করে। এই যে ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই যে এখানে ম্যাক্রোফেজ কোষ মানুষের রক্তের ধমনির ভিতরে যখন চলে তখন সে এই যে ব্যাকটেরিয়া গুলোকে কিভাবে ধ্বংস করে, এই যেভাবে সে ক্ষণপদের মাধ্যমে ওই যে ওগুলাকে সে ব্যাকটেরিয়া গুলাকে সে ক্যাপচার করে নিয়ে যায়, নিয়ে তার ওই যে ফেগোসোম যে থলি আছে এর মধ্যে প্রবেশ করে। এরপরে সেখান থেকে লাইসোজাইম এনজাইম লাইসোজাইম বিভিন্ন ধরনের এনজাইম ফলানোর মাধ্যমে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এই যে গুঁড়া গুঁড়া করে ফেলে। এই যে এখান থেকে যে বের করে দিচ্ছে এগুলো হচ্ছে তার ডেব্রিস গুলা, অপাচ্য অংশটাকে বাইরে বের করে দেয়। ঠিক এইভাবে ম্যাক্রোফেজ কোষ মানুষের শরীরে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু। জায়গার কি, লেকচারটি অনেক বড় হয়ে গেছে। আমি আজকে এই পুরো লেকচার জন্য তোমাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, প্রাণীবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে রয়েছে সরকারি আশিক মোহাম্মদ কলেজ। যাই হোক আর কি, আজকে এই পর্যন্তই, লেকচারটি অনেক বড় হয়ে গেছে। তাও সেতরত্ব করে পুরো অংশটি শেষ করা হয়নি। আমি পরবর্তী লেকচারে সেতরত্ব কণিকার বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের এই লেকচারটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও যখন আসবে তখন আপনারা সেই বিষয়ের উপরে আমরা আলোকপাত করবো আর কি। জায়গাটি আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।